সঙ্গে? স্যার আমার ফিয়ান্সে রাজ ইন্ডিয়া গেছিল নতুন একটা বাংলো কিনতে। স্যার ওখানে মৌমাছির কামড়ে ওর মৃত্যু হয়ে যায়। কি? আচ্ছা, তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন? স্যার স্যার কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যু মৌমাছির কামড়ে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় ওকে মারা হয়েছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এটা আপনার কেন মনে হচ্ছে? স্যার ও যখন প্রপার্টি কেনার পর কাগজ কলমের কাজ করতে চাচ্ছিল তখন তারপরে কি হয়েছিল? স্যার আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম রাজকে এক মহিলা হুমকি দিচ্ছিল। কে কে ছিল সেই মহিলা? নো স্যার, আই হ্যাভ নো ক্লু। আচ্ছা, একটা কথা বলুন, আপনার এই রাজের এই ইন্ডিয়াতে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না স্যার, রাজের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট রাজ তো ইন্ডিয়াতে কাউকেই চেনে না। তাহলে কি করতে পারে? কে রাজের প্রাণ নিতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? না স্যার, কোনো সন্দেহ নেই। স্যার রাজ তো একটা ভালো কাজে গেছিল। কিরকম কাজ? হি ওয়ান্টেড টু স্টার্ট আ অরফানেজ। ও একটা অনাথ আশ্রম খুলতে চেয়েছিল। সত্যিই ভালো কাজ, কিন্তু কার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তিনি? স্যার বাড়িটা তো ও গভর্নমেন্টের থেকে নিলামে কিনে নিয়েছিল। ও শুধু ইন্ডিয়া আইনি কাজের জন্য গেছিল। দেখুন, একটা কাজ করুন, পুরো ব্যাপারটা ডিটেলে আমাকে পাঠিয়ে দিন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জন্য, কেমন? স্যার আমি সিআইডির ব্যাপারে খুব শুনেছি। স্যার আমি জাস্টিস পাবো তো? বন্দনা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি, সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন আপনি। আর যে আপনার রাজের ক্ষতি করেছে তাকে আমি শাস্তি দেব। বন্দনা, ওনার হবু স্বামী রাজ আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে বাড়ি কিনে অনাথ আশ্রম চালানোর জন্য, আর রাজের মৃত্যু হয় মৌমাছির কামড় খেয়ে। ইন্টারেস্টিং। স্যার এটা সেই বাংলো যেটা রাজ সরকারের থেকে নিলামে কিনেছিল। দেখে তো মনে হচ্ছে অনেকটাই প্রপার্টি। এই জায়গাটার দেখাশোনা তুমিই করো? আগে হ্যাঁ, বলুন। বলবেন আপনি, আমরা শুধু শুনবো। মানে সিআইডি। সিআইডি? হঠাৎ কি হলো স্যার? রাজ রাকেশ নামের একটা লোক এখানে খুন হয়েছে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই বাংলোটা উনি সরকারের থেকে কিনেছিলেন। হ্যাঁ, ওনারই কথা বলছি। ওনার তো খুন হলো, মৌমাছিরা কামড়ালো, তাই ওনার প্রাণ গেল। আমি তো নিজের চোখে দেখেছিলাম। হ্যাঁ, হয়তো তুমি দেখে থাকবে। এখানে এই বাংলোতে আসার আগে কোনো মহিলা ওনাকে হুমকি দিয়েছিলেন। ওই মহিলার ব্যাপারে তুমি জানো কিছু? আচ্ছা, ওই লালি সাহেব, ওই বুড়িটা তো নানা রকম সময় নানা রকম কথা বলে। ওর কথাগুলো আপনি সেভাবে নেবেন না। কোনটা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না ওটা আমরা ঠিক করব। আপনি শুধু এটা বলুন, ওই লালি ও থাকে কোথায়? কোথাও নয় স্যার। কোথাও না মানে? ওই বেচারির না কোনো ঘর আছে, না কোনো নিজের পরিবার। ব্যাস সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। না কোথাও হয়তো বসে বা খাবার টাবারও খায়, এমন কোনো জায়গা তো আছে যেখানে ও বেশিরভাগ সময় কাটায়? হ্যাঁ, পাশেই একটা পুকুর আছে, প্রায়ই ওখানে বসে থাকে। আচ্ছা, বাহ। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে লালির সঙ্গে দেখা করো। ততক্ষণ এই বাড়িটাকে আমি ভালো করে তল্লাশি করি। ঠিক আছে। এবার তুমি ওই জায়গাটা দেখাও যেখানে খুনটা হয়েছিল। আসুন স্যার। রাজ সাহেব এখানে পড়েছিলেন। প্রথমে মৌমাছিরা রাজ সাহেবকে মেরে ফেলে, আর তারপর ওরাও মরে যায়। এই মৌমাছিটাকে এখানে প্রায় আক্রমণ করে? না স্যার, এর আগে তো আমি একটাও মৌমাছি এখানে দেখিনি। জানি না রাজ সাহেবকে কামড়াতে কোথা থেকে এত মৌমাছি চলে এলো। রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না?
বললেন আপনি? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস? আপনি কে? কেন গেছিলি ওখানে? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাতে? স্যার মনে হয় এই লালি। আপনি লালি না? তোকে কে বললো রে? তোকে তোকে রায় রঞ্জিতের চরগুলো এখানে পাঠিয়েছে তাই না? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে তোকে তাই না? কে কে রায় রঞ্জিত? সাপ ছিল একটা, সাপ। ওই লোকটা আমার ঠাকুমাকে ঠকিয়েছিল, ওনাকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। বের করে দে ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, পায়ে পড়ি। লজ্জা হওয়া উচিত তোমার রঞ্জিত। তুমি নিজের বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। নিজের দাদার কথা তো অন্তত একবার ভাবতে। আরে দাদার কথা আবার কি ভাববো? ও নিজেই তো আঙুলের ছাপ দিয়ে এই বাড়িটা আমার নামে করে দিয়েছে। তুই ওকে মদ খাইয়ে বিশ্বাসঘাতকতা করে এই কাজটা করেছিস। এখন কিভাবে হয়েছে, কেন হয়েছে, এসব নিয়ে আলোচনা করে কি লাভ? শুধু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে নাও, এই বাড়িটা এখন আমার, আর তুই পথে বসেছিস। দে বের করে দেখে। এই চল চল বলছি। তোর ভাগে না শুধু একটা বাড়ি আসেনি, একটা বাংলো এসেছে। এমন একটা বাংলো যার প্রত্যেকটা কোণায় আমার অভিশাপ লেগে থাকবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, শুধু তুই না, এই বাড়ির যেই মালিক হবে সে আর বেঁচে থাকবে না। মৃত্যুর খেলা হবে এখানে, মৃত্যুর খেলা। এতদিনে কতজন মরেছে? সেই সব লোক মরে গেছে যারা ওই বাড়িটা কিনতে চেয়েছে। তোরা কিন্তু এই বাড়িটা কিনতে চাস না, হ্যাঁ? তোদেরকে ভালো মানুষ মনে হচ্ছে, না হলে তোমার বউ বিধবা হয়ে যাবে। মাসিমা, এই কিছু টাকা আছে, কাজে আসবে। স্যার মনে হয় না রাজের মৃত্যুতে এর কোনো হাত আছে। এ তো নিজেই বেচারি ভুল বিশ্বাস নিয়ে কষ্টের মধ্যে আছে। হতে পারে রাজের মৃত্যু কোনো মার্ডারই নয়, হয়তো কোনো দুর্ঘটনা। ঘরের দরজাটা খোলা কেন? এটা তো বন্ধ ছিল। তুমি দাঁড়াও 1 মিনিট। হয়তো রাজই খুলেছিল। এখানে তো মৌচাক দেখতে পাচ্ছি। এদিকে এসো। আসছি স্যার। এই তো মৌমাছির চাক। আরে আমি প্রথমবার দেখছি স্যার। কিন্তু এই রাজ এই স্টোর রুমে কি করতে এসেছিল? স্যার হয়তো বাংলোটা দেখতে এসেছিলেন। আচ্ছা, আর সেই সময় তুমি খাবার আনতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ও তো কমল স্যার, এখানকার মালিক। যখন মিস্টার রাজ মারা গিয়েছিলেন তখন ও ছিল এখানে? আগে হ্যাঁ স্যার। কমল, এদিকে এসো, সাহেব ডাকছেন। আগে স্যার, কমল যখন রাজ সাহেব মারা গিয়েছিলেন তখন তুমি এখানে কোনো অচেনা লোককে দেখেছিলে? কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? না স্যার। আচ্ছা, এই মৌচাক এখানে থাকাতে তোমার কোনো কাজ করতে অসুবিধা হয় না? মানে তোমায় কোনোদিন কামড়ায়নি এরা? না স্যার, মৌমাছি তো তখন কামড়াতো যদি এখানে কোনো চাক থাকতো। আমি তো এর আগে এই চাকটা এখানে দেখিনি কখনো স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম না, এর আগে এই বাড়িতে আমি একটাও মৌমাছি দেখিনি। অদ্ভুত ব্যাপার। তাহলে এই মৌচাকটা এলো কোথা থেকে? আর মৌমাছিটা রাজকেই বা কেন কামড়ালো? তো কোনো এক্সপার্টই বলতে পারবেন। হ্যাঁ, সালুকে
কি জানতে পারলে রাজের মৃত্যুর ব্যাপারে? কিভাবে মারা গেছে? বস, এর মৃত্যু মৌমাছির কারণে হয়েছে। আচ্ছা, তুমি কি শিওর রাজের মৃত্যু ঠিক মৌমাছির কামড়েই হয়েছে? হ্যাঁ বস, ডক্টর যে রিপোর্ট বানিয়েছে আমি সেটাও দেখে নিয়েছি। রাজকে খুব ভালোভাবে চেকও করে নিয়েছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাজের মৃত্যু মৌমাছির কামড়ের জন্যই হয়েছে। স্যার, ছোটবেলায় আমাকেও মৌমাছি কামড়েছে, কিন্তু আমি তো বেঁচে আছি। হ্যাঁ ডক্টর সালুকে, পঙ্কজের উপর বিষের প্রভাব পড়েনি কেন? ফ্রেডি, পঙ্কজকে মৌমাছি কামড়েছে, কিন্তু অনেক মৌমাছি কামড়ায়নি। আসলে একটা দুটো মৌমাছি কামড়ালে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একসঙ্গে অনেক মৌমাছি কামড়ায় তাহলে ইটস ইম্পসিবল। মৌমাছির কামড় খেয়ে? সালুকে বলছে যে রাজের মৃত্যু মৌমাছির হুল ফুটানোতে হয়েছে, মৌমাছির বিষে। আর রাজের হবু স্ত্রী বন্দনা বলছে রাজকে খুন করা হয়েছে। 100% এই মৌচাকটাকে বাইরে থেকে নিয়ে সেখানে লাগানো হয়েছে। মৌমাছির চাককে এক জায়গা থেকে এনে অন্য জায়গায় লাগানো যায়? এতটাই সোজা এটা? ততটা অসম্ভব নয়। মধুর ব্যবসার জন্য প্রায়শই এটা করা হয়ে থাকে। আপনি বলতে পারেন কতদিন আগে এটা লাগানো হয়েছে? বেশি দিন নয়, এই ধরুন 2-3 দিন আগে। স্যার, যদি ধরেও নিই যে খুনি এই জন্যই চাকটা লাগিয়েছিল যাতে ও রাজকে খুন করতে পারে, কিন্তু ও কি করে জানলো যে এই মৌমাছিগুলো রাজের ওপর হামলা করবে, অন্য কারোর ওপর নয়? মৌমাছিরা বিনা কারণে কাউকে কামড়ায় না। হ্যাঁ, মৌমাছি হুল ফোটানোর পরে এদের শক্তি কমে যায়। তাহলে এটা কি এমন জিনিস যে ওদের উত্তেজিত করে অ্যাটাক করার জন্য? দেখুন, যখন ওরা বুঝতে পারে সামনের ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে মৌমাছিদের কোনো ট্রেনিং দেওয়া হয়েছে যে ওরা কোনো লোককে আক্রমণ করতে পারে? কি কথা বলছেন অভিজিৎ স্যার? এই মৌমাছিরা তো আর সাপ শুটার নয় যে কেউ বলে দিল আর তাকে সে হুল ফুটিয়ে চলে আসলো। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে এই মৌমাছিরা কাউকে কামড়ানোর পর মারা যায়। আচ্ছা, কি এমন ঘটনা যার জন্য ওরা কামড়ায়, একটু ডিটেলে বলবেন? হ্যাঁ, মৌমাছিরা যখন কাউকে কামড়ায় তখন ফেরোমেন নামে একটা বিষ ছড়িয়ে দেয়, যাতে কিনা অন্যান্য মৌমাছিরা সতর্ক হয়ে দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি আগেই বলেছিলাম মৌমাছিরা বিনা কারণে কাউকে আক্রমণ করে না। নিশ্চয়ই রাজ এই মৌচাকের মৌমাছিদের কোনো ক্ষতি করতে গিয়েছিল। স্যার, খুনি কি করে জানতে পারলো যে রাজ মৌমাছিদেরকে ডিস্টার্ব করবে? এই মৃত্যুটা দুর্ঘটনা নয় তো? না পূর্বী, রাজ আসার 2 দিন আগে এই চাকটাকে এখানে লাগানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। স্যার, রাজের মৃত্যুর পরে এই বাংলোটা বন্দনার নামে হয়ে যাবে। এই সব কিছুর পিছনে বন্দনা নেই তো? বন্দনা ইন্ডিয়াতে কবে আসছে? হোয়াট ননসেন্স! হাউ কুড ইউ ইভেন থিঙ্ক লাইক দ্যাট? আপনারা এটা ভাবলেন কি করে যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে? আর যদি তাই হয় যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে, তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? পুলিশ তো অলরেডি কেস ক্লোজ করে দিয়েছিল, তাই না? দেখুন, আমরা শুধু জিজ্ঞাসা করছি। তবে মিস্টার রাজের পরে এই বাড়িটা কার নামে হবে? আই ডোন্ট নো। রাজ গভর্নমেন্টের থেকে এই বাড়িটা কিনেছিল, তো হয়তো গভর্নমেন্টেরই হাতে চলে যাবে। আমি এখনো কোনো নোটিশ পাইনি। কয়েকদিনের মধ্যে রাজের কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট। রাজ খুব ভালো মনের মানুষ ছিল, আর ওর সাথে কারো শত্রুতা হওয়া অসম্ভব একটা ব্যাপার। যদি আমি জানতাম যে ওর ভালো মনই ওর প্রাণ কেড়ে নেবে, তাহলে আমি ওকে এখানে আসতেই দিতাম না। এই অনাথাশ্রম খোলার চিন্তা ভাবনা ওনার মাথায় এলো কি করে? রাজ নিজে একজন অনাথ, তাই ও অন্য অনাথ বাচ্চাদের ফিলিংস বোঝে। ও অনাথ বাচ্চাদের বাড়ির মতো একটা পরিবেশ দিতে চেয়েছিল। আর ও যেই জানতে পারলো যে গভর্নমেন্ট এই বাড়িটা নিলাম করছে, তখনই রাজ সব থেকে বেশি দাম দিয়ে এই বাড়িটা কিনে নেয়। আচ্ছা, তাহলে রাজের মৃত্যুর কারণ এই বাড়িটা না তো? হতে পারে আর কেউ এই বাড়িটাকে কিনতে চেয়েছিল, রাজ এখানে এসে গেছিল তাই। হোয়াট? কেউ এতটা নিচ কিভাবে হতে পারে? পৃথিবীতে কি আর মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? মনুষ্যত্ব আছে, বন্দনা দেবী, মনুষ্যত্ব আছে। তবে এমন মানুষ আছে যাদের সত্যি মনুষ্যত্ব বলে কিছুই নেই। জানার চেষ্টা করি যে কার কার এই প্রপার্টির উপর নজর ছিল। দেখুন স্যার, আমি আপনাদের বলতে পারবো না যে রাজবাবু ছাড়া এই নিলামের সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন। সরি। কেন বলতে পারবেন না?
দেখুন এটা সরকারি ইনফরমেশন, আমি এইভাবে যে কারোর সাথে এটা শেয়ার করতে পারি না। দেখুন আমরাও তো সিআইডির হয়েই কাজ করছি। হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আসলে কি বলুন তো, যদি সরকারি নোটিশ পাই তাহলে এই ইনফরমেশন আপনাদের দিতে পারি, আদারওয়াইজ পারবো না। স্যার, নোটিশ পেয়ে গেছি। এবার তো আপনি দেবেন। দেখুন সরকারি কাজ যদি নিয়ম মেনে হয় তাহলেই ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, এই নিন, এই নিন। সব মিলিয়ে মোট 12 জন লোক ছিলেন যারা এই বাংলোটা কিনতে চেয়েছিলেন স্যার। স্যার এই বাংলোর কাছে সরকার একটা হাইওয়ে বানাচ্ছে, সেই জন্য সবাই বেশি বেশি করে দাম বলছে, আর সবাই এই বাংলোটা কিনতে চায়। আচ্ছা, রাজের মৃত্যুর পর এই বাড়িটা কে পাবে? দেখুন রাজবাবু ডকুমেন্টেশন কমপ্লিট করেননি, সেই জন্য এই নিলাম আবার করা হবে, আর যে জিতবে সেই বাংলোটা পেয়ে যাবে। আই সি। নতুন করে নিলামি আবার কবে হবে? দেখুন স্যার সেই ডেটটা এখন অব্দি ফিক্সড হয়নি, কিন্তু আপনাদের আরও একটা কথা আমি বলতে চাই স্যার, যে রাজবাবুর যতজন বিল্ডার ছিলেন ওরা সবাই রেগে ছিল, বেশ বিরক্ত ছিল। এর কারণ হচ্ছে উনি সব থেকে বেশি দাম দিয়েছিলেন। না স্যার, অ্যাকচুয়ালি উনি ডেডলাইনের পরে বিড সাবমিট করেছিলেন স্যার, সেই জন্য লোকজন বিরক্ত ছিল আমার। কিন্তু যদি উনি ডেডলাইনের পরে উনি বিট করে থাকেন তাহলে সরকার অ্যাকসেপ্ট করলো কি করে? স্যার অ্যাকচুয়ালি উনি ওখানে অনাথ আশ্রম খুলতে চেয়েছিলেন স্যার, আর স্যার আমেরিকার সাথে ইন্ডিয়ার টাইমের যে পার্থক্য সেটা হলো 9.5 ঘন্টার স্যার, সেই জন্যই সরকার ওই বিডটা অ্যাকসেপ্ট করেছিল স্যার। দেখুন এখন বাড়িটা সেই পাবে যার ভাগ্যে ওটা লেখা থাকবে। ভাগ্যে যদি নাও থাকে তো উনি তার ভাগ্য বদলানোর জন্য চেষ্টাও করেছিলেন, আর সেই লিস্টের মধ্যেই কেউ হবে। ললিতবাবু, এটা তো আবার দ্বিতীয়বার নিলাম হবে। তো যারা অ্যাপ্লাই করেছে এই দ্বিতীয় নিলামের জন্য, আমরা কি ওদের লিস্টটা দেখতে পারি? নো সরি, এই লিস্টটা আমি আপনাদের এই জন্য দেখাতে পারলাম কারণ এই নিলামই হয়ে গেছে, কিন্তু যে নতুন লিস্টটা আসতে চলেছে সেটা আমি কোনোভাবে আপনাদের দেখাতে পারবো না। আরে 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 শালুকে, তুমি কি করতে চাইছো? কি শুনছি আমি? যা শুনেছো একদম ঠিক শুনেছো বস। কি শুনেছি? রিজাইন দিচ্ছ নাকি? হ্যাঁ। কেন কেন কেন? ব্যাস আমার টাইম এসে গেছে। কিসের টাইম এসেছে? 1 মিনিট টাইম আছে এখনো? আরে এই টাইম নয় ভাই। তাহলে দেখো, প্রত্যেক মানুষকে একদিন না একদিন রিটায়ারমেন্ট নিতেই হয়, সেটা ক্রিকেটার হোক, মিউজিশিয়ান হোক, যে কেউ হোক। আমারও টাইম হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নেবো। আরে তুমি যাচ্ছ কোথায়? এই দেখো। এটা কি? দেখো দেখো। আরে কি করছো যে তুমি শালুকে, বুঝতে পারছি না। এয়ার টিকিট, যাচ্ছ কোথায়? হ্যাঁ লন্ডন? আরে বাহ বাহ বাহ। পঙ্কজ ক্যান্সেল করে দাও, যাও যাও। ক্যান্সেল হবে না। আরে রিফান্ড পেয়ে যাবে টাকা, কালকের টিকিট যখন, ডোন্ট ওরি। আমি রিফান্ড চাই না, আমাকে যেতে হবে ব্যাস। আরে তুমি এভাবে কিভাবে যাবে? কি হচ্ছে এটা কি? আরে আমার এত বড় ভুল হয়েছে যে আমার নিজের কাছে নিজের লজ্জা করছে। এমন কি ভুল হয়েছে? ওই মৌমাছির কেসটা। ও হো হো, মৌমাছির কেস। এটা দুর্ঘটনা নয় বস, এটা হচ্ছে খুন। খুন, ওইখানেই আমার ভুল হয়েছে। মৌমাছির এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে? কি বলেছো? আমি এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ভালো করে চেকও করেছি। তখন আমি বুঝতে পারলাম যে এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন। উনি মৌমাছিকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন বস। ডক্টর সালুকে, সেটা কিভাবে? দেখো, মৌমাছি কখন আসে মানুষের কাছে? যখন ফেরোমেনের গন্ধ পায় তখনই না? হ্যাঁ, যখন মানুষেরা ওর বিপদ ডেকে আনে তখন মৌমাছিরা মানুষের কাছে যায়, গিয়ে হুল ফোটায়। ব্যাস ভাই, ঠিক এইখানেই আমার ভুল হয়েছে। আমি তো কখনো ভেবেই দেখিনি যে ফেরোমেন বানানো যায় ভাই। হ্যাঁ ঠিকই বলেছো, ফেরোমেন তো আর্টিফিশিয়ালিও বানানো যেতে পারে, ল্যাবরেটরি বা কোনো ফ্যাক্টরিতে। তার মানে কেউ আর্টিফিশিয়ালি ফেরোমেন বানিয়েছিল, আর কোনো না কোনো ভাবে সে রাজের শরীরে পুশ করে দিয়েছিল। ব্যাস, মৌমাছিরা আসে আর ওকে অ্যাটাক করে। শাহরুখে ওঠো ওঠো, তুমি ওখানে আবার যাও, সেখানে যেখানে রাজ খুন হয়েছিল রাজের সমস্ত জিনিসপত্র চেক করো। জানা তো যাবে যে কে ফেরোমেন ওখানে রেখেছিল, কে ফেরোমেন অ্যাপ্লাই করেছিল রাজের ওপরে। ইয়েস বস। এই যে ডক্টর, রাজের সমস্ত জিনিসপত্র এই সুটকেসে। ঠিক আছে স্যার, এসিপি স্যার বলছিলেন আপনি নাকি রিটায়ার হয়ে যাচ্ছেন। কবে আপনার লাস্ট ওয়ার্কিং ডে? তোমার লাস্ট ওয়ার্কিং ডে ঠিক একদিন পরে। মানে ইনি রিটায়ার হচ্ছেন না? আচ্ছা দয়া, একটা কাজ করো,
আমি বাইরে যাচ্ছি আর তুমি এখান থেকে একটা একটা জিনিস বাইরের দিকে ফেলবে, তখন বোঝা যাবে যে কোন জিনিসটায় ফেরোমেন আছে। ঠিক আছে? ঠিক আছে ডক্টর। এটা একটু ধরবে, দেখে নাও কিছুক্ষণের জন্য। আপনি দেখতে পাবেন তো? দেখতে পাবো। বাইরে এত মৌমাছি, সেই জন্যই বলছিলাম। তুমি হচ্ছে অভিজিৎ, এ পুরবী, হ্যাঁ। এ আরে দয়া। স্যার, সব দেখতে পাচ্ছেন আপনি। এই যান হচ্ছে যান জিনিসপত্র। যান 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 স্যার। স্যার সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ, দাদা এ নিন ডক্টর। না, এতে ফেরোমেন নেই। আরে স্যার সাবধানে। আরে কিচ্ছু হবে না, যাতে ফেরোমেন থাকে তাতেই অ্যাটাক করে। আরে দেখ, কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখো, সব কটা মৌমাছি অ্যাটাকিং মোডে আসছে। তার মানে কেউ রাজের পারফিউমে ফেরোমিন মিশিয়েছিল। আরে ডক্টর, আরে ভাই, মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। স্যার আপনি ওখান থেকে সরে যান। আরে ভাই, আরে স্যার সরে যান ওখান থেকে, বাইরে যান। জল কোথায়? আরে সামনে ওইদিকে। আরে স্যার ওদিকে কুয়ো আছে, ওইদিকে যান। কুয়োতে ঢুকবো? আরে স্যার এখানে দাঁড়িয়ে না, স্যার? আপনি চলে যান। যান স্যার। আপনি ঠিক আছেন ডক্টর? বাপ রে বাপ, এই মৌমাছিরা আপনাকে রিটায়ার হতে দেবে না স্যার। আসুন 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 ডক্টর, আসুন। আরে মৌমাছি! আসুন 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 আসুন। হ্যালো দাদা, নমস্কার, কেমন আছেন? আপনি? আমি হলাম চন্ডুমাল ঘন্ডুমাল গঙ্গেশ ভাই। আরে বাহ, বেশ লম্বা নাম তো আপনার। বলুন, কি সাহায্য করতে পারি? আমি নিলামির জন্য এসেছিলাম। ওই পুরনো বাংলোটা আছে না হাইওয়ের কাছে, ওইটা আমি কিনতে চাই। আরে এভাবে কিনতে পারবেন না স্যার, ওটা নিলামি হবে, সেখানে যে জিতবে সেই কিনতে পারবে বাংলোটা। আরে বাবা, টাকা দেবো তো, আমি টাকা দেবো। দেখুন, আর সময় নেই হাতে, মাত্র 15 মিনিট বাকি আছে। আপনি লেট করে ফেলেছেন। আরে কি বলছেন আপনি, 15 মিনিটে কি কি হয়ে যায়? আরে দেখুন না আপনি, আমি তো এই পিটের জন্য এইটাও নিয়ে এসেছি। এই দেখুন। রাকেশ, রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যারকে দাও, এন্ট্রি করুন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ট্রি করে দিন। ওকে স্যার। এখানে সাইন করে দিন শেষে গিয়ে। গুড, দিন আমাকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হলো। আচ্ছা, ওই বাংলোর চাবি? মজা করছেন নাকি আপনি? চাবি এভাবে পাওয়া যায় নাকি? আরে ভাই, বিডিং হবে, নিলামি হবে, তারপর যে জিতবে সে পাবে চাবিটা। অদ্ভুত কথা বলছেন আপনি। ভিড় তো আমি জিতবো, এটা ধরেই নিন। আপনার বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেবেন, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ। কে জানে কোত্থেকে এসব লোকজন আসে, অদ্ভুত। কি দাদা, কাজ হয়েছে? স্যার, এই দেখুন আমার হাতের কাজ। গুড জব পঙ্কজ। 12 জনের মধ্যে 2 জন আছে যে দ্বিতীয়বার বিট করেছে এই বাড়িটা কেনার জন্য, হেমন্ত আর রোশন। মানে খুনি এই দুজনের মধ্যেই কেউ হতে পারে। আর সে যেই হোক না কেন, এবারেও এই বাড়িটা কেনার জন্য। বন্ধুগণ, সেই সময় হয়ে গেছে যখন আমরা বলতে পারবো যে নিলামির বিজেতা কে হয়েছে। আর আমি খুব আনন্দের সাথে এটা জানাতে পারছি যে নিলামির বিজেতা হলেন মিস্টার রোশন। রোশন বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। 1 মিনিট, কিসের অভিনন্দন? সব থেকে বেশি বেড আমি লাগিয়েছি, ও কি করে জিতলো?
দেখুন দাদা, আপনার কোনো ভুল হচ্ছে। সব থেকে বেশি বিট রোশনবাবু করেছিলেন, তাই ওনাকেই দেওয়া হয়েছে বাংলোটা। এটা হতেই পারে না। আরে আমি অনেক বড় বিট দিয়েছিলাম, এই বাড়িটা আমার পাওয়ার কথা। কিসের টাকার কথা বলছেন স্যার? আমি 3টে খামি চেক করেছিলাম, আর চেক করার পরে মিস্টার রোশনের বিট সব থেকে বেশি ছিল, তাই ওনাকে এই বাংলোটা দেওয়া হচ্ছে। প্লিজ। কাম অন ইয়ার, হেরে গেছো যখন বাচ্চাদের মতো কেঁদো না। বিজনেস এটা, আপ ডাউন তো হতেই থাকে। বিজনেসে চুরি চামারি চলে না। খামগুলো দেখান। আপনি প্রথমে ওই খামগুলো দেখান যেগুলোর মধ্যে সবাই বিট লাগিয়েছে। তাড়াতাড়ি দেখান। দেখান দেখান দেখান, ওকে দেখিয়ে দেখান দিই। দেখান। না না না, আমি ওটা দেখাতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। চুরি করাও নিয়মের বিরুদ্ধে। আমি 7 কোটির বিট লাগিয়েছিলাম। 4 কোটি? এক্ষুনি হেড অফিস থেকে ফোন করবে, বলবে আমি 3 কোটি লাগিয়েছিলাম। 4 কোটি কম? কোনো ফোন আসবে না। বোকা পেয়েছে নাকি আমাদের? আপনি বললে ফোন আসবে। চলো তোলো, ফোনটা তোলো এক্ষুনি। আমি কি করব না করব সেটা আপনার কাছে শুনবো না আমি। আপনি ললিত বাবু, আপনি তো অনেক আইন টাইনের কথা বলছিলেন আমাদের, আর এদিকে ফোনই তুলছেন না। হ্যাঁ, আরে এটা তো খুব বাজে ব্যাপার। আপনি ব্যুরোতে চলুন। আপনি কোথায় পলাচ্ছেন রোশন বাবু? আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন না? নতুন প্রপার্টি কিনছেন আপনি? হ্যাঁ, আরে আপনিও চলুন। চলুন চলুন। স্যার, রোশনবাবু একদম ঠিক বলছেন স্যার। রোশনবাবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। যা ফ্রড হয়েছে স্যার আমি করেছি। এই রোশনের অপরাধ নিজের কাঁধে কেন নিচ্ছ? ও কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে? একটা কথা মনে রেখো, এই টাকা খরচ করার সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমার ফাঁসি হবে। স্যার স্যার, এই সামান্য বেইমানির জন্য ফাঁসি দেবেন আমাকে? আরে না না, বেইমানির জন্য নয়, খুন করার জন্য। খুনের জন্য ফাঁসি হবে। স্যার, খুন কার খুন স্যার? রাজ রাকেশের খুন, যে আগের নিলামে ওই বাড়িটা প্রপার্টিটা কিনেছিল। স্যার, কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্যার, আমি মারিনি কাউকে স্যার। আমরা জানি জানি এই রোশনই মেরেছে। তুমি ওর কথা ফাঁস করে দাও, না হলে এর পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি রাজকে কেন মারতে যাব বলুন? ওই প্রপার্টির জন্য। আর কিসের জন্য? আপনি এসব কি বলছেন স্যার? আমি মানছি আমি ললিতের সঙ্গে এক হয়ে নিলামির কাজে একটু আদ্র গুপি কাজ করেছি, কিন্তু এই প্রপার্টির জন্য আমি কাউকে খুন করে দেব নাকি? তার মানে তুমি বলতে চাইছো তুমি এই খুন করনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, রবি ওই পারফিউমটা নিয়ে এসো তো একটু। এই পারফিউমটা দিয়ে দেবো? হ্যাঁ, বাইরে মৌমাছিদের চাক আছে। কি বলছো? স্যার, পারফিউম? হ্যাঁ? মানে আপনি কি বলছেন স্যার? আমাদের কেসের সঙ্গে পারফিউমের কি সম্পর্ক আছে স্যার? তুমি কি সত্যিই জানো না এই পারফিউমের সঙ্গে কেসটার কোনো সম্পর্ক নেই? স্যার, আমরা সত্যি কথা বলছি স্যার। রাজবাবুর মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার, ললিত একদম ঠিক কথা বলছে স্যার। তাহলে এই খুনটা রোশন করেনি, তাহলে বাকি থাকে ও, সেই একজন। এই কাগজ থেকে এটা প্রমাণিত হয় যে তুমি রঞ্জিত রায়ের নাতি। তোমার কাছে তো অনেক বড় কারণ ছিল এই বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য। কি দেখুন, রায় রঞ্জিতের নাতি হওয়ার সুবাদে এটা প্রমাণ হয় না যে এই খুনটা আমি করেছি। হেমন্ত বাবু, খুনি কখনো কখনো তার অপরাধের প্রমাণ তার নিজের সঙ্গে নিয়ে ঘোরে, যেমন আপনি। আমি বুঝলাম না ঠিক। আপনাকে বোঝাচ্ছি, এই দেখুন প্রমাণ। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, আপনারা সেফটি স্যুট পরা সত্ত্বেও এইভাবে আপনাদের মৌমাছি কামড়াতে পারলো? হ্যাঁ, কখনো কখনো সেফটি স্যুট পরা সত্ত্বেও মৌমাছি কামড়াতে পারে। আর তার উপর মৌমাছির চাকটাকে যদি এদিক থেকে ওদিকে নিতে হয় তাহলে তারও বেশি অ্যাটাক হতে পারে। দেখুন, আসলে এই অনেক হয়েছে হেমন্ত। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো রাস্তা আছে তোমার? আগে না, আমি এসব কাজ করেছি। যখন রাজ বাংলোতে ঢুকলো তখন আমি ওখানেই ছিলাম, আর সুযোগ পেয়ে আমি বাংলোয় ঢুকে পড়েছিলাম। আমি পারফিউমের বোতলের মধ্যে ফেরোমেন মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাজকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করে আমি ওকে মৌচাকের কাছে নিয়ে যাই, আর তারপর যা কাজ মৌমাছি করেছে। আমি আমার পৈতৃক বাড়িটা ফেরত পেতে চেয়েছিলাম। বাহ বাহ বাহ, নিজের পৈতৃক ভিটে বাঁচাতে আপনি একজনকে খুন করে দিলেন। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। খুব কম হলেও আজীবন কারাবাস হবে আপনার। নিয়ে যাও একে পঙ্কজ।
চলো। চালুকে এবার তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। আরে আমি তো রিটায়ার হবই না। কালকে তো তুমি বলছিলে যে রিটায়ারমেন্ট নেবে। আরে ওটা কালকের কথা ছিল। হায় ভগবান, তার মানে পেছন ছাড়বে না, আমাদের আরো সহ্য করতে হবে। পেছন ছাড়ার প্রশ্নই ওঠে না, কেউ কারণ নয়। আমার তোমাকে ছাড়া চলবে না, আর তোমার আমাকে ছাড়া চলবে না। এই নিন, সরকার এই বাংলোটা এবার রাজের পরে আপনার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আপনি রাজের অনাথ আশ্রম খোলার যে স্বপ্ন ছিল তা পূরণ করবেন। রাজের মৃত্যুর পর আমার লাইফের এটাই উদ্দেশ্য এখন, ওর শেষ স্বপ্নটা পূরণ করা। বাট থ্যাংক ইউ সো মাচ রাজকে জাস্টিস দেওয়ার জন্য। আমরা যা করেছি ওটা তো আমাদের ডিউটি ছিল। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। কখনো কখনো আসবেন অবশ্যই, আপনাদের থেকে বাচ্চারা ইন্সপিরেশন পাবে। আরে এতে আবার বলার কি আছে, হতে পারে ওই সমস্ত বাচ্চাদের মধ্যে হয়তো আমাদের কোনো সিআইডি অফিসার পেয়ে যাব। ফ্লাইটটা যেন মিস না হয়, লেট যেন না হয়ে যাই। পরবর্তী 500 মিটারে আপনার মৃত্যু ঘটবে। 500 মিটার? কি বললো এটা? পরবর্তী 400 মিটারে আপনার মৃত্যু ঘটবে। এসব কি কথা? কে বলছো? কে তুমি? আরে আরে এই ওয়াইফাই কি করে চালু হয়ে গেল? বন্ধ হচ্ছে না কেন? ফাংশন কাজ করছে না? এসব কি হচ্ছে? এই সমস্ত জিনিসগুলো নিজে থাকতে কি করে বিহেভ করছে? পরবর্তী 300 মিটারে আপনার মৃত্যু এসব কি বলছো? কি কে তুমি? হেল্প 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 বাঁচাও 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 আমাকে বাঁচাও। পরবর্তী 100 মিটারে আপনার মৃত্যু। এসব কি বলছো? কি এসব কি হচ্ছে? কি দেখো, আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। স্যার, লোকাল পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একজন সাইকেল চালক এইসব দেখেছে, আর সে বলছে যখন এইসব ঘটনা ঘটছিল তখন কারের ড্রাইভার কারটাকে কন্ট্রোল করার বদলে বাইরে ঝাঁপানোর চেষ্টা করছিল, সাহায্যের জন্য চিৎকার আমার করছিল। মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। যেভাবে গাড়িটায় আগুন লেগেছে সেটা মনে হচ্ছে না নর্মাল। অবশ্যই এখানে কিছু এক্সেলারেন্ট ব্যবহার করা হয়েছে। এক্সেলারেন্ট? হ্যাঁ, এটা এমন এক ধরনের কেমিক্যাল যাতে আগুনটা অনেকটা বেড়ে যায়। আমার মনে হচ্ছে ওইটাই ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু বোঝা যাবে না। আমি একটা কাজ করি, এই গাড়িটাকে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। স্যার, এই সে যে ওই অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি দেখেছো তুমি? এই গাড়িটাই খুন করেছিল। গাড়িটা? হ্যাঁ স্যার, এই গাড়িটা পুরো পাগল হয়ে গিয়েছিল। গাড়ির কাঁচ, ওয়াইপার আর লাইট একসাথে চলছিল, আবার একসাথে নিভছিল। এই কারটা নিজের থেকেই ছুটে চলেছিল। গাড়ির লোকটা নিজে চালাচ্ছিল না, উনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল, হেল্প চাইছিল চিৎকার করে, কিন্তু গাড়িটা থামেইনি। আমাকে বিশ্বাস করুন, মনে হয় এই গাড়িটার মধ্যে ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমরা জানি যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু এখানে যা কিছু ঘটেছে ওর কারণ ভূত নয়, অন্য কিছু হবে। ওটা আমরা জেনে যাব। স্যার, আমি বলছি কি, প্রত্যেকদিন রাতে এখান থেকে একজন মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে প্রত্যেকটা লোকেদের ভয় দেখায়। আচ্ছা, ও তোমাকে কোনোদিন কিছু করেনি? হ্যাঁ পঙ্কজ, আসুন আসুন, আপনি যা সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ।
নাম্বার প্লেট খুব একটা ড্যামেজ হয়নি। নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এটার খোঁজ নাও। আচ্ছা দয়া, যদি গাড়িটা জোরে আসতো আর যদি খুব জোরে ব্রেক মারতো তাহলে তো টায়ারের মার্ক এখানে দেখা যেত। এখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে কেউ গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে। স্যার, হতে পারে ওই মহিলাই ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। কোন মহিলা? স্যার, ওই সাইকেলের লোকটা বলছিল না যে ওই মহিলাই। স্যার, আমি ডেটাবেস চেক করেছি। এই গাড়িটা কোনো কার্তিক কুমারের নামে রেজিস্টার আছে। কার্তিক কুমার? কেন? কে এই কার্তিক কুমার? কোনো বড় ফিল্ম স্টার কিংবা সেলিব্রিটি কি? আরে স্যার, তার থেকেও ইম্পর্টেন্ট লোক। স্যারও মোবাইলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। স্যার, এটা মার্ডার স্যার। ওকে কেউ মেরে ফেলেছে। এই বড় বড় মোবাইল কোম্পানি আছে না স্যার, এরা সবাই ওর শত্রু ছিল স্যার। ও কমন ম্যানদের জন্য একটা স্মার্টফোন বানিয়েছিল স্যার। ওর এই ফোনটা যদি মার্কেটে চলে আসতো তাহলে বড় বড় মোবাইল কোম্পানি তো একেবারে ধুলোয় মিশে যেত। সাধারণ মানুষের স্মার্টফোন? হ্যাঁ স্যার, ওনার কোম্পানি P2+ পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন বানায়। বড় বড় কোম্পানির টপ ব্র্যান্ড ফিচার্সগুলো যেগুলো থাকে না, ওই সব ফিচার্স এই ফোনটাতে থাকার কথা ছিল, তাও 10 গুণ কম দামে। স্যার, ওর কনফারেন্সের একটা ভিডিও আছে স্যার, আমি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই ভিডিওটা দেখুন। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। এই হলো কার্তিক, আপনাদের প্রশ্নের উত্তর এই দেবে। ইলেকট্রনিক্স ফোনের যে বিশেষত্ব, ওটা আমাদের P2+ ফোনে সেই সমস্ত রয়েছে। যে ইলেকট্রনিক্স ফোন আপনাদের 50,000 টাকায় কিনতে হয়, ঠিক সেরকমই ফোন আমাদের কোম্পানি P2+ আপনাদের মাত্র 5,000 টাকায় দেবে। কিন্তু এত কম দামে এত হাই স্মার্টফোন আপনারা দেবেন কি করে? আমি ইলেকট্রনিক্সে প্রায় 5 বছর কাজ করেছি। ওরা আসলে আপনাদের কাছ থেকে যে ফোনের দামটা নেয় সেটা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি, আর তার পেছনে একটা কারণও আছে। শোরুমের খরচা, প্রমোশনস, লোকেদের বোনাস, তাদের মাইনে। তো যখন ওরা ফোন বেচে, আপনাদের কাছে ফোন পৌঁছয়, তখন এই সমস্ত কিছু মিলিয়ে ওই ফোনটার দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু P2+ এরকমটা ঘটবে না। P2+ আপনাদের ফোন দেবে খুবই সস্তা দামেই দেবে, কারণ সেটা আপনাদের হাতে আসবে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে। তাই সেজন্য এই ফোনটা অত্যন্ত সস্তা হবে। সেটা শুধুমাত্র ফোনের দামটাই হবে, তার মাঝখানে আর অন্য কোনো রকম খরচা ঢুকবে না। সেজন্য আমি চাই যে সমস্ত দেশবাসীর হাতে P2+ ফোনই থাকুক। আপনাদের এই ফোনটা কবে মার্কেটে আসবে স্যার? দিওয়ালির সময়। বরং আনন্দের খবর এটাই যে ফোনের বুকিংও শুরু হয়ে গেছে কাল থেকে। আর লাস্ট 24 ঘন্টায় 5,000-এরও বেশি ফোন বুকিং হয়েছে। এখন ব্যাস শুধু আমাদের ভালো ফোন বানাতে হবে, যে কারণে আমরা ভালো টিম হায়ার করেছি। বেস্ট ইঞ্জিনিয়ার্স, বেস্ট প্রোগ্রামার্স আর বেস্ট ডিজাইনার, এই সমস্ত মিলে আমরা একটা ভালো ফোন তৈরি করব। আর P2+ আপনাদের হাতে সস্তা এবং সবথেকে ভালো স্মার্টফোন দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে দামটাও কম পড়বে আর সমস্ত দেশবাসীর হাতে ভালো ফোন, স্মার্টফোন থাকবে। আর এটার ক্রেডিট ফাইন্যান্সারদেরও প্রাপ্য, যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। ইনি হলেন মিস্টার অজিত, মিস্টার ধ্রুব আর মিস্টার জয়দেব। বেশ শর্টেড। ব্যাস এবার ফোন তৈরি করতে হবে আর সবার হাতে ফোন ধরিয়ে দিতে হবে। স্যার, দেশের বড় বড় ট্রেডার্সরা P2+ ফোনের রিভিউ করেছে ওয়েবসাইটে। ওদের কথা অনুযায়ী এটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটা অন্য কোনো ফোনকে বাজারে টিকতেই দেবে না। স্যার, এই কথাটা কি ঠিক যে অন্য বড় ফোন কোম্পানি থেকে আপনাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, P2 যে ফোনটা, এটা কোনো বিজনেস নয়, এটা আমার স্বপ্ন। আর আমার স্বপ্নে আমার সঙ্গে যারা জড়িয়ে আছেন, আমি চাই যে প্রত্যেকটা দেশবাসীর হাতে নাম্বার 1 স্মার্টফোন থাকবে। আর তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয়, তো তাতে আমি পরোয়া করি না। স্যার, আমি একটা ফোন অর্ডার করেছিলাম। আমি 2টো ফোন অর্ডার দিয়েছি। স্যার, ইনি তো মারা গেলেন। দীপাবলিতে ফোনটা আসার কথা ছিল, আসবে তো? এখন এটা তো কার্তিকের ইন্ডাস্ট্রি বলতে পারবে। স্যার, আমাদের তো বিরাট ক্ষতি হয়ে গেল স্যার। আমাদের
কোটি টাকার ক্ষতি হলো। এবার আমরা কি করব? যারা আমাদের পি স্কোয়ার ফোনের জন্য অর্ডার দিয়েছিলেন তাদের আমরা কি জবাব দেব? আমরাও অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, সবার আগে আমাদের জবাব দিন। রেক, চুপ করো। দেখুন, সবকিছু আগে যেরকম ছিল সেরকমই রাখুন। দেখুন, চিন্তা করবেন না, ফোন তৈরি করা চালু রাখুন। আরে দিওয়ালিতে ফোন বের করতে পারেননি তো কি হয়েছে? ক্রিসমাসে তো আপনারা ফোন বের করতে পারেন। দেখুন, আমরা সেটা করতে পারি না, কেননা আমরা নিজেরাই জানি না যে ফোনটা বানানো হচ্ছে কোথায়। অ্যাকচুয়ালি কার্তিক আমাদের কিছুই বলেনি। তার উপর বড় বড় কোম্পানি, অনলাইন দোকান আর ওই শপিং কমপ্লেক্সগুলোরও ভীষণ প্রেশার থাকে, আর এর ফলেই হয়তো ওরা কোনো রিস্ক নিতে চায় না। আর স্যারও ভয় পেয়েছিল। ও ভয় পেয়েছিল এই ফোন অন্য কোনো কোম্পানি না বানিয়ে ফেলে, সেই জন্য এই কথাটাও কাউকে বলেনি। বরং ও ফোনের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা কারখানা থেকে বানিয়েছিল। আচ্ছা, ওই যে 10টা ফোন, সেটা আপনাদের কাছে আছে তো? আগে না স্যার, ওই ফোনগুলো কার্তিকের কাছে ছিল। আচ্ছা, ওই 10টা ফোন কার্তিকের কাছেই ছিল। কার্তিকের কাছেই ছিল। আপনারা কারা? সিআইডি। আসুন। আপনি এখানে কবে থেকে কাজ করছেন? 3 মাস হলো ম্যাডাম। আর আপনার আগে কে কাজ করতো? কেউই কাজ করতো না, কারণ সাহেব তো 3 মাস আগেই এই বাংলোতে এসেছেন। আচ্ছা, আপনার মালিকের স্বভাব কেমন ছিল? কিরকম মানুষ ছিলেন? সাহেব তো খুব ব্যস্ত থাকতেন ম্যাডাম। উনি তো খুব কম আসতেন এই বাড়িতে, সেজন্য আমার কাজও একটু কম ছিল, কিন্তু মাইনে পুরোটাই দিতেন। টাকা সবটাই মিটিয়ে দিতেন সাহেব। হ্যাঁ। ওনার সঙ্গে দেখা করতে এখানে কি কেউ আসতো? না তো, কেউ দেখা করতে আসতো না। উনি তো একাই নিজের ঘরে বসে নিজের কাজ করতে থাকতেন। আচ্ছা, তোমার সাহেবের রুমটা কোথায় যেখানে উনি কাজ করতেন? ওই যে ওপরে একটু সাহেব। রুমটা দেখান। ফ্রেডি, পঙ্কজ, তোমরা নিচটায় দেখো কিছু পাওয়া যায় কিনা। এই ঘরটায় সাহেব থাকেন। আপনি এখানে দাঁড়ান। ওর সাহেব নাকি কাজ করতেন। রুমের অবস্থা দেখেছো? এ কাজ করে কি করে না সেটা জানি না, কিন্তু অন্য কেউ এখানে নিজের কাজটা করে গেছে। সিন্দুকটা ভেঙে দিয়েছে, কিন্তু টাকা পয়সা যেরকম ছিল সেরকমই আছে। তাহলে এখান থেকে কি চুরি হতে পারে? হতে পারে ওই 10টা ফোন। 10টা ফোন যদি চুরি করে তাহলে চোরদের তো ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। ফ্রেডি, পঙ্কজ। চুরি? চুরি কি করে হবে সাহেব? কি চুরি করেছে চোর? বাড়িতে চুরি হয়েছে আর আপনি জানেন না? না সাহেব, আমি তো কিছুই জানি না। এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে সাহেব। কি চুরি হয়েছে? কার্তিকের রুমে লকার ভাঙা হয়েছে, দেখো ওখানে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। আপনি কি কিছুই জানেন না? সত্যি আমি কিচ্ছু জানি না সাহেব। এটাও তো জানতাম না যে সিন্ধুক আছে ঘরের ভেতর। আমার তো ঘরের ভেতরে যাওয়া নিষেধ ছিল সাহেব। ওই ঘরের সাফাইয়ের কাজ সাহেব বোধহয় নিজেই করতেন, আমি কখনো ভেতরে যাইনি। এই কার্তিক ফোন বানাচ্ছিল, তার মানে কোনো না কোনো কারখানা তো হায়ার করেই ছিল। খোঁজ নিয়ে দেখো তো কারখানার ব্যাপারে। আমি স্যারকে ফোন করছি। এই শব্দটা? স্যার, কিছু ডিস্টারবেন্স আছে, বাইরে থেকে কল করছি। কি হচ্ছে বলো তো দয়া? ও, এই কার্তিকের পিছনে অনেক লোকই লেগেছিল, হয়তো ওর ফোনের জন্যই। এখানে যতগুলো পর্দা রয়েছে সবগুলো বন্ধ করে দিই, রুমটাকে অন্ধকার করতে। স্যার, 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 এত অন্ধকার করে রেখেছেন কেন? এক্ষুনি জানতে পারা যাবে। ভালো করে শব্দটা শোনার চেষ্টা করো। হ্যাঁ, একটা আওয়াজ আছে, কিন্তু এত আস্তে যে ঠিক মতো শোনা যাচ্ছে না। 1 মিনিট।
মনে হচ্ছে এই ঘরে বাঘ আছে। কি বাঘ? বাঘ? ও আচ্ছা, আরশোলা আর পোকামাকড়ের কথা বলছেন? না না সাহেব, আমি খুব ভালো করে ঝাড়পোছ করি। আমরা ওই সব বাঘের কথা বলছি না। এই বাঘ হলো যে ছোট ছোট পাওয়ারফুল মাইক্রোফোন, যার দ্বারা ঘরের ভেতরে সমস্ত কথা শোনা যায়। এটা ভালোই হয়েছে যে আমি ফোন করছিলাম, ফোনের স্পিকারে এখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা পড়েছে, তাই বুঝতে পারলাম এখানে বাগ লাগানো আছে। তার মানে এখানকার কথা শোনার জন্য এখানেই মাইক? যেই মাইক লাগিয়েছে সে কিছুই শুনতে পায়নি হয়তো সাহেব। কেউ তো এখানে আসতোই না। সাহেব তো বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাহলে কার সঙ্গে কথা বলবে বলুন? মাইকের তো পুরো টাকাটাই জলে গেল। হয়েছে, এবার একটু চুপ করবেন আপনি? কিন্তু এগুলো খুঁজবো কি করে? আছে তো, এই মোবাইলে অ্যাপ আছে, বাগ ডিটেক্টর। এই রেড লাইটটা দেখতে পাচ্ছ? এখানেই বাগ আছে, ভালো করে দেখো তো। মাইক্রোফোন আর এখানে স্মল ক্যামেরাও লাগানো আছে, হয়তো এখানেই রয়েছে। এই পুরো বাড়িটাতে মাইক্রোফোন আর পিন হোল ক্যামেরা লাগানো রয়েছে। স্যার, বাঘ স্যার, পিনহোল ক্যামেরা। বাঘ আর পিনহোল ক্যামেরা তো পেয়ে গেলাম, কিন্তু এগুলো করছে কে? আর এইসব জিনিসের রেকর্ডিং কার কাছে আছে? কার্তিকের বাড়ির ভেতরেই কেউ ওর ওপর নজর রাখছিল। কি হলো? স্যার, এখানে কেউ নজর রাখছে। হ্যাঁ? কে? স্যার, পিছনে একটা কালো গাড়ি আছে, সেটাই বাংলোর চারপাশ থেকে ঘুরছে অনেকক্ষণ ধরেই। ও কার ওপর নজর রাখছে? আমাদের ওপর নাকি কার্তিকের ওপর? কার্তিক তো মারা গেছে। আমরা গাড়ি নিয়ে বেরোই, দেখি আমাদের পেছনে যাই কিনা। চলো। আমাদের ফলো করছে। ভাই দয়া, আমার মনে হচ্ছে তো তোমারই পিছু নিয়েছে। দেখা যাক কতদূর পর্যন্ত ফলো করে। পঙ্কজ, ওই লোকটার মুখ দেখেছো? বুঝতে পেরেছো কে গাড়ি চালাচ্ছে? স্যার, মুখ তো দেখতে পাচ্ছি না স্যার। অভিজিৎ, ওর মুখটা দেখতে পাচ্ছি না। কি করব? তুমি ওর পেছনে লেগে থাকো। ওকে। তাহলে তুমি আগে পুলিশে চাকরি করতে, তারপর উল্টোপাল্টা কাজের জন্য তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তারপর তুমি গোয়েন্দাগিরি শুরু করো। কেন করছিলে কার্তিককে নিয়ে তদন্ত? হ্যাঁ, কেন করতে? হ্যাঁ, দেখো দিগ্বিজয়, খুব ভালো করে কথাটা শোনো। বেআইনি কাজের স্পাইগিরি করার অপরাধে তোমাকে জেলেও ভরে দিতে পারি, জানো? বেআইনি কাজ? হ্যাঁ, বেআইনি কাজ। স্যার, আমার কাছে লাইসেন্স আছে। পুলিশের চাকরি ছাড়ার পর আমি প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছি, আর কার্তিকের উপরে খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কে দিয়েছিল তোমাকে এই অ্যাসাইনমেন্ট? সোজাসুজি উত্তর দাও, নয়তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বলবে না? বলবে না? না, কেস ফাইল করো এর বিরুদ্ধে আর নিয়ে যাও একে। না স্যার, আমি বলছি। তাহলে বলো। আমাকে ওই অ্যাসাইনমেন্ট ইলেকট্রা এক্সপন্স
ওই কোম্পানির মালিকই আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। কার্তিকের ব্যাপারে ছোট ছোট ডিটেলস আমার কাছ থেকে চাইছিল। ও কি করে, কোথায় যায়, সবকিছু। ইলেকট্রা এক্স ফোন। দেখুন, আপনাদের যা জিজ্ঞেস করার আপনারা কোর্টে জিজ্ঞেস করুন। আমাদের ক্লায়েন্ট বৈভব আপনাদের সাথে কথা বলবে না। বৈভব, কার্তিকের ঘরে ক্লোজ সার্কিট ক্যামেরা তুমিই লাগিয়েছিলে? কার্তিকের জন্য দিগ্বিজয়ের স্পাইগিরি তুমিই করিয়েছিলে? হ্যাঁ কিংবা না? হ্যাঁ কিংবা না? আমার ক্লায়েন্ট এই সময় কিচ্ছু বলতে চুপ পারবে করে না। আপনি একটু আই এম সরি। আরে এমনিতেও এটাই ভাবছিলাম যে আমাদের ডিসকাশন একটু বোরিং হয়ে যাচ্ছে না, এটাকে একটু যদি ইন্টারেস্টিং করতে পারি, হ্যাঁ তাহলে ভালো হয় না? ইন্টারেস্টিং করে দিচ্ছি। আচ্ছা, প্রেস কনফারেন্স ডাকো ফেডরিক। পঙ্কজ, প্রেসের লোকের সামনে কি বলবে, কি ফেস করবে আমি বলে দিচ্ছি। লেখো, কার্তিকের হত্যার ব্যাপারে ইলেকট্রা এক্স কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বৈভবের হাত আছে। হতে পারে না, মানে আমি বলছি আমরা ওকে কোশ্চেনিং করছি, কিন্তু বৈভব আমাদের কাছে হ্যাঁও বলছে না আবার নাও বলছে না। দেখি কাগজটা কি লিখেছো। স্যার। গুড, তাড়াতাড়ি ফেডরিক প্রেস কনফারেন্স ডাকো। আপনি তো শুনলেন আমরা কি বলবো প্রেসের লোককে। আর যদি এই কথাটা পেপারে ছাপা হয় তাহলে জানেন তো ইলেকট্রা এক্স ফোন কোম্পানির অবস্থা কিরকম হবে মার্কেটে। একে ক্র্যাশ বলে। স্যার, বিলিভ মি, কার্তিক কুমারকে হত্যা আমি করাইনি স্যার। স্যার, আপনি এটা কি বলছেন? আমি বলেছিলাম আপনি কিছু বলবেন না। এদিকে আসুন ভাই, আপনি চুপ করুন। আমি এগুলো এই জন্য বলছি যাতে গোয়েন্দার কেসটা প্রমাণ না হয়। আরে আমাকে মারবেন নাকি? খুনের অপরাধী হওয়ার চেয়ে তো গুপ্তচর বৃত্তি অনেক ভালো। প্লিজ আপনি চুপ করুন। স্যার, স্যার আমি কিছু জিনিস আপনাকে দেখাতে চাইছি। এই দেখুন স্যার, আমি কার্তিক কুমারকে ফলো অবশ্যই করেছি, কিন্তু শুধুমাত্র এইটা জানার জন্যই যে সে আমাদের কোম্পানির টেকনোলজি চুরি করে নিজের সিস্টেমকে রিচ করছে না তো। কেন এরকম মনে হচ্ছে কেন আপনার? কারণ স্যার ওই মোবাইল লঞ্চ করার আগে ও আমাদের কোম্পানিতে মানে ইলেকট্রা এক্সে কাজ করতো। 5 বছর এখানে কাজ করেছে, আর এখান থেকে বেরিয়েই মোবাইল লঞ্চ করছে, আর তাও ইলেকট্রা এক্সের কম্পিটিটর হিসেবে। একই মোবাইল, কম দামে। স্যার সেই জন্য ওর খোঁজ রাখছিলাম। কিন্তু স্যার এটা আমি যখন দেখেছি, ওই মাস্ক পরা লোকগুলো কারা ছিল, কি কারণে এসেছিল? শুধু 10টা ফোন চুরি করার জন্য? না 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 না, অন্য কিছু হবে, কিছু না কিছু তো হবেই। স্যার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ডাকাতি হওয়ার পরেও কার্তিক কিন্তু পুলিশে কমপ্লেন লেখায়নি। এখানে তো লোক ছোটখাটো জিনিস চুরি হয়ে যাওয়ারও কমপ্লেন লেখায়। এর তো 10টা ফোন চুরি হয়েছে, সমস্ত পরিশ্রম ওর জলে গেছে। আরে আমাদের টাকা লোকসান হয়েছে, নতুন ফোনের জন্য আমরা টাকা দিয়েছিলাম। আরে এখানে বসে আরামসে নিজের ব্যাগ প্যাক করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু স্যার একবার ভেবে দেখুন, ও যাচ্ছেটা কোথায়? নিশ্চয়ই আপনি জানেন কার্তিক কোথায় গিয়েছিল। স্যার সেটা তো আমি জানি না। আমি আরো কিছু ছবি আপনাকে দেখাচ্ছি, যেগুলো দিগ্বিজয়ের গাড়ির মধ্যে আমি পেয়েছিলাম। স্যার এরপরে কার্তিককে দিগ্বিজয় আর দেখেনি। স্যার ব্যাপারটা পরিষ্কার যে কার্তিকের নিখোঁজের পিছনে দিগ্বিজয়ের কোনো হাত নেই। এই পুরো ফুটেজটা আমার চাই। কার্তিক ল্যাপটপে কি করছে ওখানে? স্যার হ্যাঁ, ফ্লাইট টিকিট বুক করছিল। স্যার আমি ওর ক্রেডিট কার্ডের ডিটেলস চেক করেছি। ও রাত্রি 9টার সময় মালদ্বীপ যাওয়ার টিকিট বুক করছিল। শুধু যাওয়ার, আসার নয়? না স্যার, ওর ফ্লাইট সকাল 10টার সময় ছিল, কিন্তু তার কিছু ঘন্টা আগেই ওর খুন হয়ে গিয়েছিল। শুধু এটাই না স্যার,
ও সেদিন রাত 11টা থেকে ভোর 4টের মধ্যে পানামার আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টসে লাখ টাকার ট্রানজ্যাকশন করেছিল। রাত 11টা থেকে 4টের মধ্যে তো ঘরে ছিলই না স্যার, তাহলে মানি ট্রান্সফারটা করলো কোথা থেকে? অদ্ভুত ব্যাপার, বাড়িতে ডাকাতি হচ্ছিল আর এই রাজকুমার যাচ্ছিলেন ছুটি কাটাতে। ছুটিতে যাচ্ছিল না ফ্রেডি, এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। আমাদের দেশের মালদ্বীপের সঙ্গে কোনো এক্সচেঞ্জ কন্ট্রাক্ট নেই, তার মানে আমরা কাউকে মালদ্বীপ থেকে গ্রেপ্তার করতে পারবো না। আর সেই কারণে অপরাধী এখানে অপরাধ করে আর মালদ্বীপে চলে যায়। এও ঠিক সেটাই করছিল, এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে একেবারে পালিয়ে যাচ্ছিল। যেমন কর্ম তেমন ফল, লোকদের কষ্টের টাকা নিয়ে পালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয়ে গেছে না, করিয়েছে। অ্যাক্সিডেন্ট করিয়েছে বস। তার মানে? মানে হচ্ছে কার্তিকের গাড়ি থেকে আমি এইটা পেয়েছি। এটা কি? এটা হচ্ছে CAN পাস্টিভাইজ। CAN পাস্টিভাইজ? এটা কি ওই সেই হ্যাকিং ডিভাইসটা? একদম ঠিক অভিজিৎ। CAN কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। ওই স্মার্ট কারে ইঞ্জিনকে কন্ট্রোল করার জন্য যে ইউনিট হয়, এটা ওটাকে কন্ট্রোল করে নেয় একদম, আর পুরো গাড়ির কন্ট্রোল নিজের কাছে নিয়ে নেয়। মানে কম্পিউটার যেভাবে হ্যাক করা যায় সেরকম? একদম ঠিক দয়া, ওইভাবেই। কেউ এই ডিভাইসটার সাহায্যে পুরো গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল, আর তারপর কার্তিকের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল। আর শুধু তাই নয়, খুনি চাইছিল অ্যাক্সিডেন্টে কিচ্ছু যেন না বাজে, কিচ্ছু না। বললাম না বস, ওই আগুনকে বাড়ানোর জন্য যে কেমিক্যাল, হ্যাঁ, আমি গাড়িটার মধ্যে ওই কেমিক্যালটার অনেক ট্রেসেস পেয়েছি। তবুও আমি আরো কিছু চেক করছি, যখনই জানতে পারবো আমি সঙ্গে সঙ্গে জানাবো। ঠিক আছে। এক মিনিট এই ট্রাকটাকে দেখো, গোলমেলে মনে হচ্ছে এই ট্রাকটা। দিগ্বিজয়ের গাড়িটাকে আটকে দিচ্ছে বারে বারে। এরা কারা? ট্রাকটা যখন সামনে থেকে সরে গেল, কার্তিকের গাড়িটা উধাও হয়ে গেল। মনে হচ্ছে এই ট্রাক ড্রাইভারকে এই কাজটা দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবেই এই দিগ্বিজয় কার্তিককে ফলো করতে না পারে। কিন্তু কে হতে পারে সে? খোঁজ নিয়ে দেখতে হবে। এ কে, এর কি পরিচয়? 3214 এই ট্রাকটাই। এই ট্রাকের সঙ্গে কার ধাক্কা লাগে? এই ট্রাকটাকে তোমার? হ্যাঁ আমারই। কি হয়েছে? কাল রাত্রে ট্রাক খুব জোরে চালাচ্ছিলে আর একটা কালো গাড়িকে আটকানোর চেষ্টা করছিলে। হ্যাঁ না, তেমন তো কিছু করিনি। দেখ, মিথ্যে কথা বলিস না, নাহলে সোজা ভেতরে যাবি, জেলে। স্যার বলছি স্যার, কাল রাতে আমার সঙ্গে দেখা করতে দুটো লোক এসেছিল। একটা কাজ করে দিবি তুই? কি কাজ? তোমরা কারা? ফ্রিতে নয়, কাজের দাম দিচ্ছি রে। কাজটা কি? একটা কালো গাড়ির রাস্তা আটকাতে হবে। গাড়ির নাম্বারটা দে। এই যে নাম্বার। ঠিক 1 ঘন্টা বাদে জেপি রোডে পৌঁছে যাস। কোনো ঝামেলা নেই তো ওখানে? কোনো ঝামেলা নেই, শুধু কালো গাড়িটাকে আটকাতে হবে, বুঝলি? মুখ তো ঠিক মতো দেখিনি স্যার। ওরা আমাকে টাকা দিল আর গাড়ির নাম্বার দিল, তারপর বললো এই গাড়িটাকে দাঁড় করাতে। এখন দেখুন, এই 2 মিনিটের কাজের জন্য আমি এত টাকা পাচ্ছিলাম স্যার, তাই আমি করেছি কাজটা। ওদের দেখতে কেমন ছিল কিছু মনে আছে? স্যার ওদের দুজনেরই চেহারা বেশ ভালোই ছিল স্যার। আর হ্যাঁ স্যার, যখন আমি কালো গাড়িটাকে আটকালাম না, তো ওরা দুজন ওখানেই ছিল। ওরা দুজন পিস্তল বার করে আর আগের গাড়িটাতে ঢুকে পড়ে। আর তোমার মনে হয় তুমি কোনো অন্যায় কাজ করনি? তোমার জন্য একজন মারা গেছে, বুঝতে পেরেছো তুমি? আমি কি করে জানবো স্যার যে এরকম কিছু একটা ঘটবে? জানতেই যখন পারলি তখন পুলিশে কমপ্লেন করিসনি কেন? ভয় পেয়ে গেছিলাম স্যার। কার্তিকের বাড়িতে 2 জন ডাকাতি করে। দিগ্বিজয়ের গাড়ি আটকানোর জন্য ট্রাকের লোককে টাকা দেয় 2 জনে, আর কার্তিকের গাড়ি বন্দুক দেখিয়ে ডাকাতি করে 2 জনে। এরা 2 জন কারা?
কারা এই দুইজন? স্যার যদি এরা দুজন কার্তিককে কিডন্যাপ করে আর রাত 11টা থেকে 4টে পর্যন্ত কার্তিক ওদের কাছে থাকে তার মানেটা স্যার একদম পরিষ্কার, যে বিদেশি অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়েছে সেটা কার্তিকের অ্যাকাউন্ট হতেই পারে না। কিন্তু স্যার 5,000 টাকার একটা ফোনের জন্য এত কিছু? স্যার এই 5,000-এর ফোনেই তো এত বড় গোপন রহস্য লুকিয়ে আছে। এই জন্য তো কার্তিককে নিজের প্রাণটাও দিতে হলো। কার্তিকের মৃত্যুর রহস্য এই মোবাইল ফোনেই আছে। চলো এই মোবাইল আমরা বানাই। তার মানে স্যার? কার্তিকের ইনভেস্টর আমাদের বলে যে কার্তিক ডিফারেন্ট স্পেয়ার পার্টস আলাদা আলাদা কোম্পানি থেকে নেয় এই ফোন বানানোর জন্য। স্যার আমরা তো কার্তিকের অ্যাকাউন্ট চেক করেছিলাম স্যার, ওর অ্যাকাউন্ট থেকে 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে টাকা ট্রান্সফার করা হয়েছে স্যার। ব্যাস, তাহলে চলো যাই আমরা এই 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আলাদা আলাদা স্পেয়ার পার্টস দিয়ে মোবাইল ফোন বানানোর জন্য। স্যার এই 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট তো খালি ছিল, আপনার মনে হয় আপনি এখানে কিছু পাবেন? কেন পাওয়া যাবে না? আমরা গিয়ে দেখি ভেতরে। হ্যাঁ স্যার, মিস্টার কার্তিক কুমার আমাদেরই ক্লায়েন্ট। পি স্কোয়ার ফোনের লুক আর ওর প্যাকেজিং এর যে বক্সটা সেটা আমরাই ডিজাইন করেছি। আর ওই বাইরে যে প্লাস্টিক বডি হয় সেটার? হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা, ওই যে 5,000 ফোনের যে অর্ডার দেওয়া হয়েছিল আপনাদের, সেগুলো বানিয়েছেন? 5,000? হ্যাঁ। না স্যার, মিস্টার কার্তিক আমাদের 10 পিসের অর্ডার দিয়েছিলেন, আর সে তো আমরা কবে বানিয়ে ডেলিভার করে দিয়েছি। এটাই আমি আশা করেছিলাম, এই ধরনেরই কিছু হবে। কার্তিক ফোনের বডি ইলেকট্রা ডিজাইনেই বানিয়েছিল। ইলেকট্রা ডিজাইন। কিন্তু স্যার ও ফোনের বাকি অংশগুলো বানানোর জন্য একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ভাড়ায় নিয়েছিল, কিন্তু ওখান থেকে কিছু বানায়নি। কিন্তু স্যার ও ফোনটা কোথাও তো নিশ্চয়ই বানিয়েছে। কোথায়? কোথাও নয় পুরবি, ফোন কোথাও বানানো হয়নি। কোথাও না মানে কি বলতে চাইছো তুমি? বস, ও ফোন বানায়নি, বরং ফোনের আলাদা আলাদা পার্টস গুলোকে নিয়ে নিজে অ্যাসেম্বল করেছে। আলাদা আলাদা স্পেয়ার পার্টস নিয়ে ও ফোনের অ্যাসেম্বল করেছে? হ্যাঁ। আচ্ছা, এটা তুমি জোর দিয়ে বলছো কি করে? হ্যাঁ বস, আমি ওইখানে একটা নয় পুরো 11টা ফোন পেয়েছি। 11টা মোবাইল ফোন? একটা তো কার্তিকের লাশের একদম পাশে, ওটা হয়তো ওর নিজের ফোন হতে পারে। আর বাকি যে 10টা ফোন ছিল সেগুলো ওই কারের পেছনের সিটে পড়েছিল। আরো 10টা ফোন? মানে পি স্কোয়ার প্লাসের ওই 10টা মডেল যা কার্তিক লঞ্চ করতে চেয়েছিল। এক্স্যাক্টলি ওই 10টা ফোন। ওই ফোনগুলোর বেশি কিছু বাঁচেনি, কিন্তু তবুও আমি ওর ব্যাটারি আর কিছু পার্টসকে যখন আলাদা করে ল্যাবে চেক করলাম তখন আমি চমকে গেলাম। আমি জানতে পারলাম যে আসলে ওই ফোনগুলো ইলেকট্রা এক্স কোম্পানির ফোন। কি? এটা কি করে সম্ভব ডক্টর? সেটা বলতে পারবো না দয়া, কিন্তু এটাই হয়েছে। আমি ওই কোম্পানির থেকে লোকজন ডেকে আমি কনফার্মও করেছি। ওই ইঞ্জিনিয়ারও আমাকে বলেছে যে এই ফোনগুলো আমাদের কোম্পানিরই, ইলেকট্রা এক্স। তার মানে কার্তিক ইলেকট্রার পুরনো অংশগুলোকে ওই যে নতুন ডিজাইন করা বডি প্যানেল ছিল তার মধ্যে ফিট করতে গেছিল, আর সেটা অর্ধেকেরও কম দামে বিক্রি করার চেষ্টা করেছিল। এটা কেউ কেন করবে? টাকা দয়া, টাকার জন্য। ও তখন নতুন ফোন বানাতেই চায়নি, ইনভেস্টরের টাকা নিয়ে এখান থেকে কেটে পড়তে চেয়েছিল। আবার কি? যতজন ইনভেস্টর আছে না, সবাইকে ডাকো এখানে, বলে দাও ওদের যে কার্তিক ওদেরকে কিরকম ঠকিয়েছে। এ আপনি কি বলছেন? এত বড় ফ্রড! আর আমাদের টাকা কার্তিক সেসবের কি করেছে? মরার আগে কার্তিক কয়েকশো কোটি টাকা রাতারাতি পানামার কিছু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আর ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আমরা পানামার ব্যাংকগুলোতে তদন্ত করতেও পারবো না। তাই আপনাদের টাকা পাওয়ার চান্স খুব কম। না আপনাদের, না ওই সমস্ত কাস্টমারদের যারা ফোন আগে বুক করেছিল। কিন্তু মরলো কি করে? মানে অ্যাক্সিডেন্ট ছিল না খুন? খুন। কার্তিক খুন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল মানে খুনি কে? তাহলে জানা যাবে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি জানা যাবে।
স্যার হ্যাঁ পুরবী, স্যার একটা অনেক বড় ব্রেক থ্রু আমরা পেয়ে গেছি। কার্তিকের বোন কৃতিকা, যে লখনৌতে থাকে, ওর সাথে আমার কথা হয়েছে। ও এটা বলছে যে কার্তিক ওকে একটা এনভেলপ কুরিয়ার করেছিল মারা যাওয়ার কিছু ঘন্টা আগে। ওখানে খুনির বিরুদ্ধে কিছু প্রমাণ আছে, আর কার্তিকের লিখে যাওয়া একটা চিঠি। সেখানে লেখা রয়েছে যে যদি ওর কিছু হয়ে যায় তাহলে এই চিঠিটা যেন সিআইডিকে দেওয়া হয়। ফ্যান্টাস্টিক ওয়ার্ক পুরবী। একটা কাজ করো, ওকে বলো ওই এনভেলপটা আমাদেরকে পাঠিয়ে দিতে। হ্যাঁ স্যার, কালকেও মুম্বাই আসছে ওই এনভেলপটা নিয়ে। এখানে এসেও কার্তিকের বডিও ক্লেম করবে। এখানে এসেই ও হোটেল রিসর্টিওতে চেক ইন করবে আর তারপর আমাদের সাথে দেখা করবে। হোটেল রিসর্টিও? কৃতিকা? এক্সকিউজ মি ম্যাডাম, ইয়েস, আপনি কৃতিকা ম্যাডাম তো? হ্যাঁ বলুন। আমাদের সিআইডি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, ওকে, আসুন না আমাদের সাথে, আসুন। আমাদের গাড়িতে আসুন। ঠিক আসুন। আছে, চলুন। কোথায় গাড়ি? ওই যে গাড়ি। আরে এসিপি স্যার, ইয়েস স্যার, আপনারা যে গাড়ি ফোনটা পাঠিয়েছেন নে। সেটা পেয়ে গেছি। কি করছেন? চলো চুপচাপ, কারা আপনারা? ভিতরে আছে। কি করছেন এসব? এনভেলপটা কোথায়? কোথায় এনভেলপ? ছাড়ুন আমায়, পার্সটা দিন। জিজ্ঞেস করছি এনভেলপটা কোথায়? পেয়ে গেছেন? পাবেনও না। তুমি হাসছো কেন? পাগল হয়ে গেছো নাকি? চিঠি চাই? হ্যাঁ, চল চল। থ্যাংক ইউ অফিসার নেহা, এবার আপনি আসতে পারেন। এদের আমরা বুঝে নিচ্ছি। এটা আমার ডিউটি স্যার। অফিসার মীরা? তাহলে কৃতিকা কোথায়? কৃতিকা নামে কার্তিকের কোনো বোন ছিলই না। এই কৃতিকাকে তো আমরা তৈরি করেছি আসল খুনিকে ধরবার জন্য। এই কেসে আমাদের সবাইকেই সন্দেহ ছিল, আর সে ইলেকট্রনিক্স ফোনের লোকেরাই হোক, অনলাইন শপের লোকেরাই হোক, বা ইনভেস্টর, ওই ফোনটা পাওয়ার জন্য যে কেউ কার্তিককে খুন করতে পারত। আর যেই জানা গেল যে কার্তিক ফোনটাকে লঞ্চ না করে এখান থেকে পালিয়ে যাচ্ছে তোমাদের সবাইকে বোকা বানিয়ে, তখনই ক্লিয়ার হয়ে গেছিল যে কার্তিকের খুন সেই করতে পারে যার কার্তিকের জন্য অনেক লস হয়েছে। যার মানে হলো ইনভেস্টার্স, যারা সবাই এই প্রজেক্টে নিজেদের টাকা লাগিয়েছিল। কিন্তু আপনারা তিনজন, আপনাদের মধ্যে কে সেটা যে এই খুনটা করেছে এটা জানার জন্যই আমাদের কৃতিকার নাটকটা করতে হয়েছে। এতক্ষণে শুনলেন তো আমাদের গল্পটা। এবার আপনার গল্পটা আমাদের বলুন। লুকোনোর একদম চেষ্টা করবেন না, কারণ আপনার লোকেরা আমাদের সবকিছু বলে দিয়েছে, সবকিছু। এবারে বলুন। স্যার কি বলবো স্যার? 18 বছর বয়স থেকে আমি বিজনেস করছি, আজ পর্যন্ত কখনো লোকসান করিনি। কার্তিক আমার মুখে চুনকালি মেখে দিল। সন্দেহ তো আমার প্রথম থেকেই ছিল ওর উপর। কখনো কিছু বলতোই না মুখ ফুটে, সব কিছু সিক্রেট রাখতো। আর এখানে লঞ্চিং এর দিন এগিয়ে আসছিল আর আমার টেনশন হচ্ছিল, হাই বিপি হয়ে গেছিল। আমি আমার লোকজনকে ওর ঘরে পাঠিয়ে ফোনগুলো চুরি করে নিলাম। তারপর যখন আমি জানতে পারলাম, তুই কি ভেবেছিলি রে? আমার মুখে চুনকালি লাগাবি আর আমাকে ছেড়ে ছোট্ট করে এই শহর ছেড়ে চলে যাবি, আর আমি সেটা তোকে করতে দেবো, তাই না? কোটি টাকার বিজনেস করি আমি, তোকে এখান থেকে আমি যেতে দেব না। এরকম কিছুই হয়নি। আপনি ভালো করেই জানি আমি তুই কোনো মোবাইল টোবাইল লঞ্চ করবি না। OP2 প্লাসের প্যানেল বানিয়ে আমাদের সবার টাকা আত্মসাৎ করতে চাইছিলি লঞ্চিং এর বাহানায়। এরকম কিছুই নয়। আপনি চুপ, একদম চুপ। এবার আমি যেটা বলছি চুপচাপ করবি। আমার পানামার অ্যাকাউন্টে, যেটা আমি খুলে রেখেছি, যেখানে যত টাকা আছে ওখানে ট্রান্সফার কর। ওঠ, আউট। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমি ওই ফোনগুলো ওর হাতে দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আগুনে পুড়ে সব নষ্ট হয়ে যাবে। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। না হলে কি আমরা আপনাকে ধরতে পারতাম না? অজিত বাবু, আপনি এই ভুলটা না করলে অন্য একটা কোনো ভুল করতেন, আর আমাদের হাত আপনাকে ধরতে নিশ্চয়ই পৌঁছতো। ভুলে গেছিলেন আপনি
যে আইনের হাত অনেক লম্বা হয়। কার্তিক আপনাকে ঠকিয়েছে আর রাগের মাথায় আপনি ওর প্রাণ নিয়েছেন। এবার আইন আপনাকে সুযোগ দেবে ভেবে দেখার যে যেটা আপনি করেছেন সেটা ঠিক না ভুল করেছেন। কিন্তু এই সব কিছু জেলের গড়াদের পিছনে হবে হয়তো যাবজ্জীবন। Hey, come on, guys, cheer up. Come on. হ্যালো, আপনি কে? কার সাথে? এসিপি স্যারের সঙ্গে? একটু হোল্ড করুন স্যার। হ্যাঁ দয়া। কে বালা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। বালা? 10 বছর পরে আমাকে তোমার মনে পড়লো হঠাৎ করে, কি করে? মনে তো তাকে করা যায় যাকে ভুলে গেছি। আমি তোমাকে কখনো ভুলিনি এসিপি। 10 বছর 3 মাস 12 দিন। ওসব ডায়লগ বাজি ছাড়ো, কাজের কথা বলো। কেন ফোন করেছো আমাকে? আমার মেয়ের জন্য। তোমার মেয়ের জন্য? বলো বালা, কি হয়েছে তোমার মেয়ের? আমার মেয়ে কীর্তি ইন্ডিয়াতে ডান্স রিয়েলিটি শো করছিল, জুম ডান্স প্লাস। 3 দিন আগে হঠাৎ করে ওর মৃত্যু হয়। কিভাবে? পুলিশ, এমনকি সিবিআইও সেটাকে আত্মহত্যা ডিক্লেয়ার করে কেস বন্ধ করে দিয়েছে। আত্মহত্যা? কিন্তু আমি জানি ওটা আত্মহত্যা ছিল না। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। দেখো বালা, যদি ক্রাইম ব্রাঞ্চ বলে থাকে যে ওটা সুইসাইড, তাহলে ওটা সুইসাইডই হবে। ওরা এত বড় ভুল করতে পারে না। আর তাছাড়া তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো যে ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে? কারণ মৃত্যুর ঠিক আগে ও আমার সঙ্গে কথা বলেছিল। হ্যালো বাবা, বাবা সবকিছু শেষ হয়ে গেছে। ইউ নো হোয়াট বাবা, আমি ওকে ছাড়বো না আমি ওকে। ও আপসেট ছিল ঠিকই যে কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু নিজেকে গুলি করবে সেটা হতে পারে না। তুমি আমার কাছে কি চাইছো? আমি চাই যে এই কেসটা তুমি রিওপেন করো আর প্রমাণ করো যেটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে থাকতে এসেই তোমার কাছে সারেন্ডার করব। পুরবি, একটা কাজ করো, খোঁজ নাও এই জুম ডান্স প্লাসে এরকম কিছু ঘটেছিল কিনা। স্যার। স্যার, হ্যাঁ? এই বালাকে? বালা একজন নামজাদা জুয়েল থিপ। 100-এরও বেশি ডাকাতি করেছে, কোটি টাকার জিনিস লুট করেছে। আর স্যার, সে এখনো পর্যন্ত ধরা পড়েনি? হ্যাঁ পেড্রিক, ও ধরা পড়েনি।
একবারও আমার হাতে এসেছিল, কিন্তু ফসকে গেছে। স্যার স্যার আমি কেসের ব্যাপারে খোঁজ নিয়েছি। এই খুন একটা বিনা লাইসেন্স বন্দুকের দ্বারা হয়েছে, আর এই জন্য ক্রাইম ব্রাঞ্চ ইনভলভ হয়েছে। হোয়াট আর ইউ সেইং? নো ওয়ে। মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। আর অভিজিৎ, ক্রাইম ব্রাঞ্চ তো এই কেসটা আগেই সলভ করে ফেলেছে। এখন আর আপনারা নতুন কি খুঁজছেন এই কেসে? স্যার, আমাদের সন্দেহ হচ্ছে যে এটা আত্মহত্যা নয়, এটা মার্ডার। রিয়েলি? স্যার, গান ভিকটিমের হাতে ছিল, আর গুলিটা ওর মুখের ভেতরে লেগেছিল। বডিতে অন্য কোনো রকম স্ট্রাগলের চিহ্ন মাত্র ছিল না। প্যারাফিন টেস্ট কমপ্লিটলি পজিটিভ। এটা একটা ওপেন অ্যান্ড শর্ট কেস অভিজিৎ। একটা ছোট্ট বাচ্চাও বলতে পারে যে এটা হলো আত্মহত্যা। বাট আই ডোন্ট নো হোয়াই আপনাদের কেন মনে হচ্ছে যে এটা একটা মার্ডার? না স্যার, আমরা আপনাদের তদন্তকে ভুল প্রমাণ করতে চাইছি না। আমরা কিছু লিড পেয়েছি, আমরা আরো একবার ইনভেস্টিগেশন করতে চাই, দ্যাটস অল। স্যার, আপনার কি মনে হয় কি হয়েছিল অ্যাকচুয়ালি কৃতিকার সাথে? জুম ডান্স প্লাস, এটা একটা ডান্স রিয়েলিটি শো, আর মেয়েটি ছিল সেখানে পার্টিসিপেন্ট। সেভেন্থ রাউন্ডে ও এলিমিনেট হয়ে যায়। মেকআপ রুমে ফিরে ওর ক্ষোভ কমেনি, আর সে তার নিজের পিস্তল দিয়ে সুইসাইড করে। এই মেকআপ রুমে দুটো দরজা আছে, এই দুটো দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। আপনি দেখে যেটা বুঝছেন, ওরা সবাই দরজাটা ভেঙে ভেতরে ঢুকেছে, আর ওই দরজাটা সবসময় বন্ধ থাকে। যখন আপনারা দরজা ভেঙে ঢুকলেন তখন এখান থেকে কেউ পালিয়ে গেছিল? বাইরে বেরিয়েছিল কেউ? না স্যার, না তো। দয়া, এই চেয়ারটা আয়নার একদম সামনে, পিছনের দরজাটা দেখা যাচ্ছে, আর এই লাশের পজিশন এইরকম ছিল। যদি আমরা এটা মেনেও নিই যে এটা মার্ডার, তাহলে কীর্তিকা আয়নাতে সামনে থেকে আসা খুনিকে দেখতে কি করে পেল না? আর যদি দেখে তো কোনো স্ট্রাগলই করেনি। হতে পারে ও নিজের খুনিকে চিনতো। আচ্ছা, এখানে কীর্তিকার ঘনিষ্ঠ বন্ধু কারা ছিল? ঘনিষ্ঠ বন্ধু কেউ না স্যার। আসলেও এতটা খিটখিটিয়ে মেজাজের মেয়ে ছিল যে বন্ধু কি, কেউ তোকে পছন্দই করতো না। জানি না স্যার ও এত দূর পর্যন্ত এলো কি করে। ডান্সার হিসেবেও খুব একটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, এই শোয়ের ফরম্যাটটা কি? মানে কে ঠিক করে যে কোন প্রতিযোগী এই প্রতিযোগিতায় থাকবে আর কে বাইরে চলে যাবে? আপনাদেরকে বুঝিয়ে বলছি। ফরম্যাটটা হলো 100 মার্কসের, 60 মার্কস জাজেসের আর 40 মার্কস অডিয়েন্সের। আর বলতে পারেন কন্টেস্ট্যান্ট জাজেসের কাছ থেকে 20 করে পায়। ওর মার্কশিট দেখতে পারি? প্যারা প্রিন্টার্স পজিটিভ, মানে এর হাতের ওপর গান পাউডার ছিল। বাকি রিপোর্টগুলো সব ঠিক আছে বস। সিবিআই সব রিপোর্ট ঠিক আছে। এই মেয়েটি আত্মহত্যাই করেছে, নিজের হাতে নিজেকে গুলি করেছে। তবে তুমি আমার কাছে কি চাও? সালুকে, আমি এটা জানি যে সিবিআইরা প্রমাণ করেছে যে মেয়েটি ওই কীর্তিকা সুইসাইড করেছে, কিন্তু আমি এটা মানতে পারছি না।
নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। এই কেসে কিছু না কিছু গোলমাল আছে। কৃতিকা খুন হয়েছে সালুকে, কৃতিকা খুন হয়েছে। আর দেখো, তুমি যাই বলো না কেন, আমাকে প্রমাণ করে দাও যে কৃতিকা খুন হয়েছে। এর যা কিছু ক্ষত আছে সব ভেতরের দিকে আছে, গুলি লাগার কারণে হয়েছে। গুলি পেছন দিয়ে বেরিয়ে গেছে, সেখানে তারই ক্ষত আছে, আর কিছু নেই। তবে আমি কি করে বলবো যে এটা সুসাইড নয়, এটা মার্ডার? বালা, বলো। একটা কাজ দিয়েছিলাম তোমাকে এসপি, তুমি তো ভুলেই গেলে, নাকি হার মেনে নিলে? এই এসিবি কখনো ভোলে না আর হারও মানে না। মনে রেখো, এই কেসটা অলরেডি চালু হয়ে গেছে। আর তুমি আমার চিন্তা করো না, আগে নিজের কথা ভাবো, নিজের কথা, বুঝেছো? আমার চিন্তা ছাড়ো এসিপি, যদি আমি না চাই তাহলে তুমি কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। এই কেসই সেই দরজা যেটা তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারে। আর যদি এবার তোমার মিস হয় না, তাহলে আমাকে ধরার ব্যাপার তো দূরে থাক, তুমি আমার কথাও কখনো শুনতে পাবে না। Damn it. সালুকে, আমার কথাটা শোনো। কৃতিকা আত্মহত্যা করেনি, কৃতিকা খুন হয়েছে, খুন। আরে কোনো না কোনো তো প্রমাণ নিশ্চয়ই পাবো, যা দিয়ে প্রমাণ হয় যে খুন হয়েছে। সালুকে, তুমি আমাকে এক